বন্ধ দরজাটার এক পাশে দাঁড়িয়েছে অর্ণিক আর অন্য পাশে শ্রেষ্ঠা। দুজনের মেন্টাল কন্ডিশন কিন্তু একেবারেই বিপরীত। একদিকে অর্ণিক একেবারে অ্যাংরি ইয়াংম্যান হয়ে বসে আছে, একটু পর পর দরজায় এত জোরে জোরে আঘাত করেছে যেন এক্ষুনি ভেঙে সবকিছু চুরমার করে ফেলবে। তার সাথে আগে ফুঁসতে ফুঁসতে একটু পর পর শ্রেষ্ঠার নাম ধরে চিৎকার তো আছেই। দরজার অন্য পাশের দৃশ্যটা কিন্তু একেবারেই উল্টো। দরজার সাথে হেলান দিয়ে দুই হাঁটুর মাঝখানে মুখ গুজে বসে আছে শ্রেষ্ঠা। অনেকের প্রতিটা চিৎকার আর দরজায় কড়াঘাতের সাথে সাথে ভয়ে কেঁপে কেঁপে উঠছে আর সমানে চোখের জল ফেলে যাচ্ছে। শ্রেষ্ঠা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ভালোই ভালো দরজাটা খোল বলছে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না, আমি কিছুতেই দরজা খুলবো না। আপনি প্লিজ চলে যান। ফার্স্ট রবেশ, শ্রেষ্ঠা শেষবারের মতো বলছে, দরজা খুলবে কিনা বলো। আমি পারবো না। শ্রেষ্ঠা, আই এম সরি। সরি মাই ফুড। ওকে ফাইন, তুমি খুলবে না তো? ঠিক আছে, তাহলে আমি নয় ভেতর আসছি। মানে? আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম তো তুমি ভালো করে জানো, তাই বলছি দরজাটা খোলো। আমাকে যদি দরজা ভেঙে ঢুকতে হয় তাহলে কিন্তু। না, আপনাকে দরজা ভাঙতে হবে না, আমি খুলছি। কুইক। শ্রেষ্ঠা কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই অর্ণিক হিংস্র বাঘের মতো শ্রেষ্ঠার উপর ঝাঁপিয়ে পড়ল। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে এমন কিছু করার? আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। ভুল? ভুল যখন করেছ শাস্তি তো পেতেই হবে। শাস্তি? কি শাস্তি? শাট আপ, আর একটা কথাও না। দেখি এদিকে আসো তো। খবরদার, একদম আমার কাছে আসবেন না, না হলে কিন্তু। কিন্তু কি কি করবে তুমি? শ্রেষ্ঠা কাঁপা কাঁপা হাতে পাশের টেবিল থেকে একটা ছুরি তুলে নিল, তারপর সোজা অর্ণিকের দিকে তাক করে ধরল। প্লিজ লিভ মি, না হলে কিন্তু আমি। কি করবে? মারবে আমাকে? ঠিক আছে, আমিও দেখি ওই ছোট্ট ছুরিটা আমার কি ক্ষতি করতে পারে। আমি কিন্তু সত্যি সত্যি। গো ফর ইট বেবি, আই এম ওয়েটিং। শ্রেষ্ঠ এবার কাঁপা কাঁপা হাতে ছুরিটা নিজের দিকে ঘুরিয়ে নিল, সোজা গলা বরাবর তাক করে রেখেছে। এমন ভাবে ছুরিটা ধরে রেখেছে যে একটু এদিক ওদিক হলেই একেবারে গলাটা ভেদ করে ভেতরে ঢুকে যাবে। এ কি? এইসবের মানে কি? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? ছুরিটা ফেলে দাও বলছে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি বললাম না, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, না হলে কিন্তু আমি এক্ষুনি। ফাজলামি হচ্ছে? শেষবার মতো বলছে, ছুরিটা সরাও রাইট নাও। না, কিছুতেই না। আমি আর আপনাকে একটু ভয় পাই না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। লিসেন, বললাম না আমার কাছে আসবেন না। অনেক হয়েছে, আর না। আমিও দেখবো তুমি কিভাবে কি করো। এ কি, আপনি প্লিজ আর এগোবেন না। স্টে অ্যাওয়ে ফ্রম মি। আমি কিন্তু এবার সত্যি সত্যি। শ্রেষ্ঠা ছুরিতে পোষ দেওয়ার আগেই অর্ণিক ছো মেরে ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিল, তারপর ওকে পাজাকোলা করে সোজা বিছানায় ছুঁড়ে ফেলল। কি ভেবেছিলে এভাবে আমাকে আটকাতে পারবে? ঠিক আছে, আমার কথার অবাধ্য হওয়ার পরিণামটা এবার হারে হারে টের পাবে। সরি, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এবারের মতো মাফ করে দিন প্লিজ। মাফ? এত সহজে মাফ করে দিব? কখনো না। দেখি লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ আমার কাছে সরে আসো তো। না প্লিজ, আপনার দোহাই লাগে, আর এমনটা করবেন না। আমি যে আর পারছি না। তা বললে তো হবে না, তুমি এখন আমার, তাই যখন যেভাবে ইচ্ছা হবে সেভাবে ইউজ করব, বুঝছো? না প্লিজ, আজকে আর না প্লিজ। ও শাট আপ। আর একটা কথা বললে কিন্তু শাস্তিটা ডাবল হয়ে যাবে, সো কিপ কোয়াইট। শ্রেষ্ঠা আর একটা কথাও বলতে পারল না, কারণ ততক্ষণে অর্ণিক পুরোপুরিভাবেই ওর শরীরের দখল নিয়ে নিয়েছে। পরনের শাড়িটা একটানে খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়েই ওর শরীরের উপর ঝাঁপিয়ে পড়েছে।
হাজারো বাধা দেওয়া সত্ত্বেও শ্রেষ্ঠা নিজেকে রক্ষা করতে পারল না। পুরুষ নামক এই জানোয়ারটা ওর পুরো শরীরটা খুবলে খুবলে খাচ্ছে, যেন বিষাক্ত কোনো সরীসৃপ প্রচন্ড শক্তিতে ছোবলে ছোবলে ওকে ক্ষত বিক্ষত করে চলেছে। শুরুর দিকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আস্তে আস্তে নিজেকে ভাগ্যের কাছে সমর্পণ করে দিল ও। নিজের উপর হওয়া সব অত্যাচার মুখ বুজে সহ্য করতে লাগলো। শুধু নীরবে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল ওর দু চোখ বেয়ে, যার দাম আর কারো কাছে থাক বা না থাক, অর্ণিকের কাছে যে তার বিন্দু পরিমাণও মূল্য নেই তা শ্রেষ্ঠা এই কদিনে ঠিকই বুঝে ফেলেছে। কি ভাবছেন? এসব কি হচ্ছে, তাই তো? কি মনে হয় আপনাদের একটু আগে যেটা ঘটলো সেটা কি ছিল? আমি জানি সবাই ভাবছেন অর্ণিক শ্রেষ্ঠাকে এক কথায় ধর্ষণ করলো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আসল ঘটনাটা কি। তবে তার আগে ওদের দুজনের পরিচয়টা দেয়া যাক, কি বলেন? প্রথমে মেয়েটার পরিচয় আসি। নাম নিশাত তাসনিম শ্রেষ্ঠা। মাঝারি গড়ন, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। দেখতে বাড়াবাড়ি রকমের সুন্দরী না হলেও মোটামুটি ঠিকঠাকই বলা চলে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় অতিরিক্ত আদর যত্ন আর বাড়াবাড়ি রকমের রেস্ট্রিকশনের মধ্যে বড় হয়েছে। তাই বাইরের এই স্বার্থপর জগৎটার সাথে তেমন পরিচিত হওয়ার সুযোগই পায়নি। তাই তো এত ছেলে থাকতে এই অর্ণিকের পাল্লায় পড়েছে। এবার অর্ণিকের পরিচয়টা দেয়া যাক, কি বলেন? নাম অর্ণিক হাসান। নামটা সুন্দর হলেও মানুষটা কিন্তু একদমই সুবিধার না। বড় লোকের বকে যাওয়া সন্তানের একটি উত্তম উদাহরণের নাম অর্ণিক। অত্যন্ত অ্যারোগেন্ট, প্রচন্ড রকমের অবাধ্য আর বেপরোয়া লাইফস্টাইল লিড করে। দেশের প্রথম সারির এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কথায় সব থেকে বাজে ছেলেদের তালিকা করলে হয়তো ওর নামটা প্রথম সারিতেই থাকবে। শুধু ব্যাড বয়ের তালিকাতেই না, মোস্ট হ্যান্ডসাম বয়ের তালিকাতেও অর্ণিক একেবারে টপ র্যাঙ্কে থাকে সব সময়। কারণটার কিছুই নয়, ওর ড্যাশিং লুক, স্টাইলিশ লাইফস্টাইল আর ডোন্ট কেয়ার অ্যাটিটিউডই যে কোনো মেয়েকে ঘায়েল করার জন্য যথেষ্ট। তাই তো সবসময় নাইট ক্লাব, মারামারি আর মদের নেশায় ডুবে থাকা ছেলেটার দিকেই মেয়েরা হন্যে হয়ে ছুটে বেড়ায়। অর্ণিকও ওদেরকে সাদরে গ্রহণ করে। করবে নাই বা কেন? প্রতিদিন নতুন নতুন মেয়েদের সাথে টাইম পাস করাটা যে ওর রেগুলার হ্যাবিটের মধ্যেই পড়ে। তাই তো জামা কাপড় চেঞ্জ করার মতোই সকাল বিকাল গার্লফ্রেন্ডও চেঞ্জ করতেই থাকে। আর সবকিছু জেনে শুনে মেয়েরা ওর দিকে পাগলের মতো ছুটে যায়। ঠিক যেমন মরুভূমিতে পানি নেই জেনেও সবাই মরীচিকা দেখলেই ছুটে যায়, ব্যাপারটা অনেকটা তেমনই। যাই হোক, পরিচয় পর্ব তো মোটামুটি শেষ। এবার তাহলে মূল প্রসঙ্গে আসা যাক, কি বলেন? একটু আগে যে ঘটনাটা ঘটলো, প্রথম দেখায় আপনাদের মতো আমারও ঠিক এমনই চিন্তা মাথায় এসেছিল। আসলে আপনাদের ধারণাটা পুরোপুরি ঠিক না, বা বলতে পারেন আংশিক সত্য। আসলে আপাত দৃষ্টিতে এটাকে ধর্ষণ মনে হলেও আমাদের সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী এটাকে কিন্তু ধর্ষণ বলে মেনে নেওয়া যাবে না। কারণ উপরে যাদেরকে দেখলেন তারা মানে অর্ণিক আর শ্রেষ্ঠা আসলে স্বামী স্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সামাজিক এবং ধর্মীয় বিধান মেনেই আইনত ওদের বিয়ে হয়েছে মাস ছয়েক আগে। আর বিয়ের দিন থেকে প্রতি রাতেই শ্রেষ্ঠার উপর চলছে এমন অমানসিক নির্যাতন। প্রথম দিকে মেনে নিতে কষ্ট হলেও এখন সবকিছুই সহ্য হয়ে গেছে। তাই এখন আর আগের মতো কষ্ট হয় না ওর। মাঝরাত, পুরো এলাকাটা এখন ঘুমন্তপুরী। আশেপাশে যত দূরেই চোখ যাচ্ছে জনমানুষের কোনো নাম নিশানাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎই চারিদিকের নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসলো তীক্ষ্ণ একটা হুইসেল। হ্যাঁ, অবশেষে সকলের কাঙ্ক্ষিত পাহাড়তলি এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে থামলো। শুরু হয়ে গেল যাত্রীদের ছুটোছুটি। কেউ ছুটছে ট্রেনে ওঠার জন্য, আবার কেউ বা ট্রেন থেকে নেমে ছুটছে যত তাড়াতাড়ি সম্ভব স্টেশন থেকে বের হওয়ার জন্য। এত ছোটাছুটির কারণ হচ্ছে ট্রেনটা মাত্র 2 মিনিটের জন্যই এখানে থামে। তাই তাড়াহুড়ো না করে কি উপায় আছে? যাই হোক, ভিড়টা একটু ফাঁকা হতেই গুটি গুটি পায়ে এসি কম্পার্টমেন্ট থেকে নেমে এলো আভা। চোখে মুখে স্পষ্ট বিভ্রান্তির ছাপ। ভয়ে চোখ মুখ একদম শুকিয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড টেনশনে আছে। এই এত মানুষের ভিড়েও আভাকে আলাদা করে চিনে নিতে কারোরই কোনো অসুবিধা হওয়ার কথা না। আসতে যেতে সবাই একবার হলেও ওর দিকে অবাক হয়ে তাকাচ্ছে, কারণ একটাই, ওর পরনে থাকা লাল বেনারসি। সবকিছু এতটাই দ্রুত হয়ে গেছে যে ও ড্রেসটা চেঞ্জ করার সময়টা পর্যন্ত পায়নি। আর ট্রেনে উঠে সে চেঞ্জ করবে তারই বা উপায় কি? তাড়াহুড়োয় যে ওর সাথে করে কিছুই নিয়ে আসেনি। একেবারে এক কাপড়ে বেরিয়ে আসা বলতে যা বোঝায় সেভাবেই চলে এসেছে।
এত টেনশনে এতক্ষণ ওসব খেয়ালও করেনি আভা, কিন্তু এখন মানুষজনের এমন চাহনিতে হঠাৎ করেই খুব আনইজি ফিল করছে ও। আসলে নিজের নামের মতোই যে আভা প্রচন্ড রকমের সুন্দরী, যাকে বলে একেবারে সবাইকে তাক লাগানোর মতো সুন্দরী আর কি। তার উপরে বিয়ের সাজে যেন তা আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যে একবার ওকে দেখবে দ্বিতীয়বার না তাকিয়ে আর যাবে কোথায়। তাই তো আজ যেন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ও। আর পাড়াতলি কেন, দেশের যে প্রান্তেই হোক, এমন বিয়ের পোশাকে একটা মেয়ে যদি একা একা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, তাহলে মানুষ এমন বাঁকাভাবে তাকাবে, সেটাই তো স্বাভাবিক। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, এটা পাহাড়তলি রেলওয়ে স্টেশন। শহরের যান্ত্রিকতা থেকে দূরে অনেকটা মফস্বলের এই স্টেশনটাতে সারাদিনে হাতে গোনা মাত্র কয়েকটা ট্রেন থামে। আর তাই সবসময় বলতে গেলে একেবারে ফাঁকাই থাকে। একমাত্র ব্যতিক্রম এই রাতের ট্রেনটা। সারাদিনে যত যাত্রীর দেখা মেলে না, এই একটা ট্রেনেই তার থেকে বেশি যাত্রীর সমাগম চোখে পড়ে। আজকেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু একটু পরেই পুরো স্টেশনটা ফাঁকা হয়ে গেল। সবাই যে যার গন্তব্যে ফিরে গেছে, কিন্তু আভা ২ নম্বর প্ল্যাটফর্মের একটা বেঞ্চে জড়সড় হয়ে বসে আছে আভা। আশেপাশে আর কাউকে দেখা যাচ্ছে না, এমন শুনশান নীরবতায় ওর কেমন যেন ভয় ভয় করছে, কিন্তু কি করবে কিছুই করার নেই। স্টেশনটা যেহেতু শহরের মধ্যে না, তাই তেমন একটা ভিড় থাকে না। তার উপর লাস্ট ট্রেনটা ঘন্টাখানেক আগেই ছেড়ে গেছে। আজ রাতে আর কোনো ট্রেন নেই। নেক্সট ট্রেন আবার সকাল ৬টায়, তাই প্ল্যাটফর্মে বলা যায় একেবারেই ফাঁকা। ইনফ্যাক্ট শুধু প্ল্যাটফর্মে না, পুরো স্টেশনটাই বলতে গেলে জনমানুষ শূন্য। মানুষ বলতে গেলে আভা যেই বেঞ্চটাতে বসে আছে, তার কয়েকটা বেঞ্চ পরেই ৪-৫ জনের একটা গ্রুপ বসে আছে। লোকগুলোর ভাবগতিক কিন্তু মোটেও সুবিধার না। অনেকক্ষণ ধরেই ওরা আভার দিকে নজর রেখে চলেছে। একটু পরপরই আর চোখে ওর গতিবিধি লক্ষ্য করছে, কিন্তু আভার এসবের দিকে কোনো খেয়ালই নেই। কাঁধের ব্যাগটা বুকের সাথে চেপে ধরে একটু পরপরই কাকে যেন ফোন করছে, কিন্তু ওপাশ থেকে কোনো জবাবই পাওয়া যাচ্ছে না। হঠাৎই ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। একরকম লাফিয়ে উঠে আভা ওপেন অপশনটা প্রেস করলো, কিন্তু মেসেজটা পড়তেই ও যেন একেবারে জমে বরফ হয়ে গেল। আশেপাশে কি হচ্ছে কোনো দিকেই ওর কোনো খেয়াল নেই। হাতের ফোনটার দিকে তাকিয়ে নীরবে শুধু চোখের জল ফেলে যাচ্ছে। ফোনের মেসেজ অপশনে একটা নাম জলজল করে ফুটে উঠেছে, রক্তিম। ছোট্ট একটা মেসেজ। সরি ডিয়ার, you don't deserve me. You are just a part of my game. Now I have reached my goal, so it's time to make the game over and get rid of you. I don't wanna see you anymore, so please disappear from my life for good. That will be better for you. কিছুক্ষণ পর আভা এখনো ওভাবেই বসে আছে, এক চুলও নড়েনি আগের জায়গা থেকে। কি করবে, কোথায় যাবে, কিছুই ওর মাথায় আসছে না। আসবে কি করে? ওর যে আসলেই যাওয়ার মতো কোনো জায়গা নেই। সবার অজান্তে রক্তিমের হাত ধরে অজানা পথে পাড়ি জমাবে ভেবে বাড়ি থেকে পালিয়ে এসেছে। অবশ্য না আসেও যে ওর জন্য অন্য কোনো রাস্তা ছিল না, কারণটা একটু পরেই জানতে পারবেন। কিন্তু রক্তিম রক্তিম আমার সাথে এমনটা করতে পারলো? আর ওর মেসেজটার মানে কি? তবে কি এই সবই অভিনয়? ও কি আমাকে একটু ভালোবাসেনি? কিন্তু আমি যে কয়দিনে ওকে অনেক ভালোবেসে ফেলেছি, তাহলে ও কেন? এখন আমি কি করব? কোথায় যাব? বাড়ি ফিরে যাব? এতক্ষণে হয়তো বাড়ির সবাই ব্যাপারটা জেনেও গেছে। মা আর ভাইয়া হয়তো এতক্ষণে পাগল হয়ে গেছে। ভাবে কি পারবে ওদেরকে সামলাতে? না না, আমি কিছুতেই বাড়ি ফিরতে পারবো না, কখনো না। এমন হাজারো চিন্তা মাথায় নিয়ে আভা উঠে দাঁড়ালো। স্টেশন থেকে বেরিয়ে গন্তব্যহীনভাবে হাঁটতে লাগলো। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমাদেরকেও একটু সাথে নিন। চমকে উঠে পেছনে ফিরে তাকালো আভা। তারপর যা দেখলো তাতে ওর শরীরের রক্ত নিমিষেই হিম হয়ে গেল। জায়গা থেকে এক চুলও নড়তে পারল না। প্ল্যাটফর্মে ওর কিছুটা দূরেই যেই গুন্ডা মার্কা লোকগুলো বসেছিল, তারাই ওর সামনে দাঁড়িয়েছে। আপনারা কিছু বলবেন? বলবো তো বটেই, কিন্তু তার আগে যে একটু আমাদের সাথে আসতে হবে। কেন? আপনাদের সাথে কেন আসতে যাব? এই, আপনারা জানতো, আর আমাকেও যেতে দিন। একা একা কোথায় যাবে সুন্দরী? আমাদেরকেও সাথে নাও। মানে? মানে এত রাতে একটা সুন্দরী মেয়েকে তো আর একা একা সারা যায় না, তাই। দেখুন,
আমার চিন্তা আর আপনাদের করতে হবে না। একটু পরেই আমার বর চলে আসবে, তখন আমি। ওর কথা শুনে লোকগুলো অট্টহাসিতে ফেটে পড়ল। আমাদেরকে বোকা পাইছেন? কিসের বর, হ্যাঁ? আর তার যদি আশাই হতো তাহলে তো এতক্ষণে। যাই হোক, আজ রাতের জন্য না হয় আমাদেরকে আপনার বর ভেবে নেন। কি যাতা বলছেন? দেখি আমাকে যেতে দিন তো, আমি একাই চলে যেতে পারবো। তা বললে তো আর হয় না ম্যাডাম, আমাদেরও যে একা একা যেতে ইচ্ছে করছে না। কিরে, তোরা দাঁড়িয়েছিস কেন? ম্যাডামকে একটু। একে গায়ে হাত দিচ্ছেন কেন? এটা কোন ধরনের অসভ্যতামি? অসভ্যতামি আর কি দেখলেন ম্যাডাম? এ তো সবে শুরু। ছাড়ুন বলছি, নাহলে কিন্তু আমি চিৎকার করব। আভার কথা শুনে লোকগুলো অট্টহাসিতে ফেটে পড়ল। বাঁচাও, কে আছো প্লিজ, এই লোকগুলোর হাত থেকে আমাকে বাঁচাও। চুপ, একদম চুপ, না হলে। বাঁচাও। আভা আর কিছুই বলতে পারল না, কারণ ততক্ষণে একজন ওর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেছে। জ্ঞান হারানোর আগে শুধু ঝাপসাভাবে দেখতে পেল কয়েকজন ওর দিকে ছুটে আসছে। তারপরেই চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসলো। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। বাড়ির কাজের লোকগুলো এখনো ঘুমাচ্ছে, অথচ অর্ণিক এই সাত সকালে শ্রেষ্ঠার ঘুমের পেছনে লেগেছে। এই যে নবাব জাতি, আর কত ঘুমাবেন? অনেক তো বেলা হলো। এবার দয়া করে উঠে আমাকে উদ্ধার করুন। উফ, আম্মু জ্বালিও না তো, আর একটু ঘুমাতে দাও প্লিজ। আম্মু, স্বপ্ন দেখা হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছে মজা। গেট আপ ইউ ইডিয়েট। অর্ণিক একটানে শ্রেষ্ঠাকে বিছানা থেকে টেনে তুলল। উফ আম্মু, কেন বিরক্ত করছো? ঘুমাতে দাও না প্লিজ। শ্রেষ্ঠা আবারও শুয়ে পড়ল। না, এভাবে হবে না। দাঁড়াও, দেখাচ্ছে মজা। অর্ণিক টেবিল থেকে পানির গ্লাসটা তুলে নিল, তারপর পুরো পানিটায় শ্রেষ্ঠার মুখের উপর ছুড়ে দিল। শ্রেষ্ঠা এক লাফে উঠে বসল, চোখে মুখে স্পষ্ট বিভ্রান্তির ছাপ। কে 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 কে? বৃষ্টি? শাট আপ। অর্ণিকের ঝাড়ি খেয়ে চমকে উঠল শ্রেষ্ঠা। আপনি? কেন, অন্য কাউকে এক্সপেক্ট করেছিল নাকি? না মানে? নাস্তাটা কি তোমার বাবা এসে বানিয়ে দিয়ে যাবে? কেন? নাস্তা তো রোজ পারুল খালা। আজ থেকে তুমি বানাবে। কিন্তু আমি তো। আমি আর কোনো কথা শুনতে চাই না। আজ থেকে এই বাড়ির যাবতীয় কাজ সব তুমি করবে। কিন্তু তুমি কি বসে বসে খাওয়ানোর জন্য বেড়াতে নিয়ে এসছে? আমার ক্লাসে যাওয়ার আগে সবকিছু রেডি চাই, না হলে কিন্তু। কিন্তু আমি তো রান্না। তখনই অর্ণিকের ফোনটা বেজে উঠল। রিয়েলি? ওকে, আই এম কামিং, জাস্ট 30 মিনিটস। ওকে। অর্ণিক হাত ঘড়িটার দিকে ইশারা করে বেরিয়ে গেল। আমি তো রান্না বান্নার কিছুই জানি না, তাহলে কিভাবে? কিছুক্ষণ পর শ্রেষ্ঠা রান্নাঘরে রীতিমতো যুদ্ধ করছে, কারণ একটাই, এত বছরে এই প্রথম ও রান্নাঘরে ঢুকেছে। ওর অনেক ইচ্ছে ছিল রান্না শেখার, কিন্তু যতবারই কিচেনে ঢোকার চেষ্টা করেছে ততবারই আম্মুর ঝাড়ি খেয়ে ফিরে আসতে হয়েছে। ওনার ধারণা ছিল শ্রেষ্ঠাকে কিচেনে পাঠানো আর যুদ্ধের ময়দানে পাঠানো একই ব্যাপার, আর এই যুদ্ধে জয়ী হওয়া রীতিমতো অসম্ভব একটা ব্যাপার। আর আব্বু, তিনি তো আরো এক ধাপে গিয়ে, মেয়ে যেন রান্নার কথা চিন্তাও করতে না পারে তার জন্য টেলিভিশনে যাবতীয় রান্নার চ্যানেল বন্ধ করে রেখেছেন। আব্বু আর আম্মুর এসব অদ্ভুত চিন্তাভাবনার কারণেই রান্নাবান্নায় শ্রেষ্ঠা যাকে বলে একেবারে ঢেঁড়সে পরিণত হয়েছে, যার পরিণামও আজকে নিজের চোখেই দেখতে পাচ্ছে। শ্রেষ্ঠা কিচেনে ঢুকেছে 1 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু রান্নার এখনো কিছুই হয়নি। আপাতত ও ছুরি দিয়ে সবজি কাটার চেষ্টা করছে। কাজটা যে ওর জন্য কতটা কঠিন সেটা একমাত্র ওই বুঝতে পারছে। এদিকে অর্ণিক পুরো রেডি হয়ে বসে আছে। শ্রেষ্ঠার কোনো খবর নেই দেখে ওর নাম ধরে বেশ জোরেই একবার চিৎকার দিল। অর্ণিকের কণ্ঠ শুনে শ্রেষ্ঠা এমন চমকে উঠল যে অসাবধানতাবশতই ছুরিতে হাত কেটে গেল। সেদিকে খেয়াল করারও সুযোগ পেল না শ্রেষ্ঠা, কারণ আবারও অর্ণিকের গলা শোনা গেল। শ্রেষ্ঠা, এই ইডিয়েট মেয়েটা এতক্ষণ ধরে যে কি করছে কে জানে। আমার দেরি হয়ে যাচ্ছে, আর 5 মিনিট টাইম দিচ্ছি। টেবিলে নাস্তা দাও, না হলে কিন্তু। হ্যাঁ দিচ্ছি। এ কি, এসব কি বানিয়েছ? শুধু জ্যাম, পাউরুটি, এসবের মানে কি? তুমি কি এসব দিতে বলেছে? না মানে, আমি তো রান্না বান্নার কিছুই জানি না, তাই। জানো না মানে? এত বছরে তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? দেখুন, আমাকে যা বলার বলেন, কিন্তু আমার আব্বু আম্মুর ব্যাপারে একটাও বাজে কথা বলবেন না প্লিজ। কি বললি তুই?
আমার মুখে মুখে কথা, তোর এত বড় সাহস? আমি তো ঠিকই বলেছি। কি? হাউ ডেয়ার ইউ! অর্ণিক শ্রেষ্ঠার হাতটা পেছন দিকে বাঁকিয়ে ধরল। শ্রেষ্ঠা ব্যথায় কুকিয়ে উঠল। এ কি, হাতে এইভাবে কাপড় পেঁচিয়ে রেখেছো কেন? হাত কেটে গেছে তাই। হোয়াট? কই দেখি, কট্টু কেটেছে? অর্ণিক শ্রেষ্ঠার হাতে পেঁচানো কাপড়টা আলতো হাতে খুলে ফেলল। শ্রেষ্ঠা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। চল আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পাবে। এতটুকু কাজ করতে গিয়ে হাতটার কি অবস্থা করেছো, ভাবো যায়? দেখুন, আমি একদম ঠিক আছি। আপনাকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না। শাট আপ। ওনার মতি গতি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এমন মায়া কেন দেখাচ্ছেন? এখানে হাতটা ডোবাও। জি। কি বলেছি শুনতে পাওনি? জি। তাহলে হাতার মতো দাঁড়িয়ে আছো কেন? যা বলছে তাই করো। অর্ণিকের কথা মতো পানিতে হাতটা ডোবাতেই শ্রেষ্ঠা গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। কি ভেবেছিলে হাত কাটছো দেখিয়ে মলম লাগাবো? পানিতে কি মেশানো ছিল? লবণ আর লেবুর রস। আগে বুঝেছিলাম এমন কিছু হবে, তাই আগে থেকেই। আপনি কি মানুষ? মোটেও না, তোমার জন্য আমি পুরোপুরি একটা অমানুষ। অমানুষই তো, না হলে কেউ। কি বললে দেখি, হাটের দিকে দাও তো। কেন? আমার সাথে ব্যাধিব করে শাস্তি দিতে হবে না? শাস্তি? কি শাস্তি? অর্ণিক শ্রেষ্ঠার কাটা হাতে ইচ্ছে মতো লবণ লাগিয়ে তার উপর ব্যান্ডেজ করে দিল। শ্রেষ্ঠা এত জোরে জোরে চিৎকার দিল, তবুও অর্ণিকের মন একটু গলল না। উল্টো কাজের ছেলেটাকে ডেকে ওকে পাহারা দিতে বলে গেল, যাতে ও হাতের ব্যান্ডেজটা 1 ঘন্টার আগে খুলতে না পারে। মনে থাকলে আর জীবন আমার সাথে বেয়াদবি করার কথা চিন্তা করবে না। আর হ্যাঁ, এরপর থেকে ভুলেও হাত পাকাটার কথা চিন্তা করবে না, না হলে কিন্তু এই একই ট্রিটমেন্ট দেব। কি মনে থাকবে? জি। অর্ণিক বেরিয়ে গেল। শ্রেষ্ঠা নীরবে চোখের জল ফেলতে লাগলো। সকালের সূর্যের আলো চোখে এসে পড়তেই চোখ মেলে তাকালো আভা। একেবারে বিভ্রান্ত হয়ে আশেপাশে তাকালো। না, এটা কোন জায়গা, আরো কিভাবে এখানে আসলো কিছুই বুঝতে পারছে না। আহ, মাথাটা আমার ধরে আছে কেন? ঠিক মতো তাকাতেও তো পাচ্ছি না। কিন্তু এটা কোথায়? আর আমি এখানে কিভাবে আসলাম? হঠাৎই কাল রাতের ওই লোকগুলোর কথা মনে পড়ে গেল আভার। লাফ দিয়ে উঠে বিছানায় উঠে বসলো। ও যখন বিভ্রান্ত হয়ে এদিক সেদিক তাকাচ্ছে আর আকাশ পাতাল চিন্তা করছে, তখনই দরজায় টোকা পড়লো। কি এত তাড়াতাড়ি উঠে পড়েছো কেন? তোমার শরীরটা অনেক দুর্বল, তাই রেস্টের খুব দরকার। কিছু মনে করো না মা, তুমি আমার মেয়ের বয়সী, তাই তোমাকে তুমি করেই বললাম। না না আন্টি, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আচ্ছা আন্টি, এটা কোন জায়গা? আর কাল রাতে তো আমি স্টেশনে, এখানে কিভাবে? আসলে আমিও কাল রাতে পাড়াতলি এক্সপ্রেসেই এসেছি। আমার লাগেজটা একজনের সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল, তাই স্টেশন থেকে বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল। ভাগ্যিস দেরি হয়েছিল, না হলে যে কি হতো। কিন্তু আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, তখন তো তুমি সেন্সলেস হয়ে গেলে, তাই এছাড়া আর কোনো উপায় ছিল না। আর হ্যাঁ, এটা আমার বাড়ি, তাই চিন্তার কিছু নেই। কি বলবো বুঝতে পারছি না। এই দুনিয়ায় এখনো তাহলে এমন ভালো মানুষ আছে? এই দেখো, এত বক বক করছি, অথচ তোমার নামটাই শোনা হয়নি। কি নাম তোমার মা? জি, আভা, আরিয়ানা ইকবাল আভা। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা আভা, তুমি না হয় এখন একটু রেস্ট নাও, আমি বরং তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি। এখন গোধূলি লগ্ন, আর খানিক বাদেই সন্ধে নেমে আসবে। আজ সারাদিনই প্রায় ঘুমিয়েই কাটিয়েছে আভা, তাই এই সন্ধ্যের আগ মুহূর্তে আন্টির কথা মতো একটু বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখছে। বাড়িটাকে ছোটখাটো একটা বাগান বাড়ি বলা যায়। বিশাল এরিয়া জুড়ে বিভিন্ন রকমের ফলজর বনজ গাছের বাগান, তার মাঝে এটাই একমাত্র বাড়ি। খুব সুন্দর আর সাজানো গোছানো একটা বাড়ি, কিন্তু তার জনবসতি বলতে এখনো পর্যন্ত শুধু আন্টিকে দেখেছে ও, আর কারোর সাথে এখন ওর পরিচয় হয়নি। আর কেউ আছে কিনা তাও জানা হয়নি। হাঁটতে হাঁটতে বাড়িটার পেছনের দিকে চলে এসেছে আভা। এতক্ষণে 2-4 জন মানুষের দেখা মিলল। মানুষ বলতে কাজের লোক আর কি। ওরা এক মনে বাগানের গাছপালার পরিচর্যা করতে ব্যস্ত।
হঠাৎই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে পিছনে ফিরে তাকালো আভা। ওর এমন বিহেভে আন্টি নিজেও অনেকটা হকচকিয়ে গেছেন। ইটস ওকে আন্টি, আসলে বুঝতে পেরেছি তোমার সাথে যা হয়েছে তাতে তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও এমনই। তারপর কেমন লাগছে জায়গাটা? অনেক সুন্দর। আচ্ছা আভা, একটা কথা জিজ্ঞেস করব? জি। কাল রাতে তুমি বিয়ের সাজে ছিলে, আমাকে কি খুলে বলবে কারণটা কি? না মানে জানতে পারলে হয়তো আমি তোমাকে হেল্প করতে পারি তাই। কি বলবো বুঝতে পারছি না, প্রচণ্ড কান্না পাচ্ছে, কিন্তু আন্টিকে দেখতে ইচ্ছা করছে না, তাই চুপচাপ মাথা নিচু করে ফেললাম। ইটস ওকে, ইটস ওকে, ঠিক আছে, এখন বলতে হবে না। তোমার যদি কখনো বলতে ইচ্ছে করে তখন না হয় বলো। হুম। আচ্ছা, তুমি কি এখন ভেতরে যাবে? আপনি যান আন্টি, আমি না হয় আরেকটু ঘুরে দেখি। ঠিক আছে, তবে বেশি দেরি করো না, একটু পরেই ঠান্ডা পড়তে শুরু করবে। আন্টি ভেতরে চলে গেলেন। সরি আন্টি, আসলে আমার সাথে এক্স্যাক্টলি কি হয়েছে আমি নিজেই তো এখনো ঠিকমতো বুঝতে পারছি না, আপনাকে কি বোঝাবো। এবারে একটু পেছনে ফিরে দেখা যাক, কি বলেন? অর্নিক হাসান চৌধুরী ক্যাম্পাসের সবচেয়ে পরিচিত ফেস, তবে পরিস্থিতিতে ভালোর থেকে খারাপের পাল্লাটাই বেশি ভারী। বরাবরের মতোই সেদিনও ক্যাম্পাসে ঢুকেই বাইক রাইডিং নিয়ে বিজি হয়ে পড়ল, কিন্তু শহীদ মিনারের সামনে আসতেই বাইকের সেই লাগাম ছাড়া গতি মুহূর্তেই স্থিমিত হয়ে গেল। কারণটার কিছুই না, এই সকাল সকালই মিনারের পেছনের দিকের পার্কটা থেকে ক্ষীণ গিটারের শব্দ ভেসে আসছে, আর একটু এগিয়ে যেতেই শুনতে পেল মিষ্টি একটা কণ্ঠস্বর। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? যাবি না? রাফির কথা শুনে ঘোর কাটল অর্ণিকের। ও হ্যাঁ, চলো। কি করতেছিলি ওখানে? সবাই কত আগে চলে গেছে, আর তুই? ও কিছু না, আগে চলে গেছে তাতে কি। এই অর্ণিককে কেউ কখনো হারাতে পারেনি, আর পারবেও না। দেখ না, চোখের পলকে ধরে ফেলবো শালাতে। ঝড়ের বেগে অর্ণিক রাফিকে নিয়ে চলে গেল। আশেপাশে তখনও শোনা যাচ্ছে সৃষ্টার সুরেলা কণ্ঠে গাওয়া সেই গান। একাডেমিক বিল্ডিং এর সামনে বড় রকমের একটা জটলা দেখা যাচ্ছে। একটু সামনের দিকে এগোতেই চমকে উঠল সৃষ্টা। ওর ফ্রেন্ড জারিফ কান ধরে উঠবোস করছে, আর ওর পাশেই আরো কয়েকজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এছাড়া বাকি যারা আছে তারা জাস্ট মজা নিচ্ছে। সৃষ্টার এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল জারিফকে আটকাতে। কি আশ্চর্য, তুই এভাবে উঠবোস করছিস কেন? আর এই যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছেন, কোনো কাজ কাম নাই, যান বলছি। চুপ কর আর এখান থেকে যা এক্ষুনি। এমন ফিসফিস করছিস কেন? যা বলার ভালো করে বল। আর তুই এখনো কান ধরে আছিস? আচ্ছা, জ্বালায় পড়লাম তো। তুই কান ছাড়বি নাকি আমি তোকে পিটিয়ে তক্তা বানাবো? তোকে যেতে বললাম না, চুপচাপ এখান থেকে যা, তাহলে কিন্তু। কি করবি? আমি কাউকে ভয় পাই নাকি? তুই কিন্তু। তখনই পেছন থেকে অর্ণিকের পুরো গ্যাংটা বেরিয়ে এলো। তাই নাকি? ম্যাডাম তার মানে কাউকে ভয় পান না, তাই তো? এ বাবা, এরা আবার কারা? দেখে তো মনে হচ্ছে সিনিয়র। তার মানে এখানে এতক্ষণ সর্বনাশ। এবার আমার কি হবে? এমনিতেই যতই ফটর ফটর করি, আসলে তো আমি গাধা। অপরিচিত কারোর সাথে যে আমি কথাই বলতে পারি না। এই শালা হারামিটাও আমাকে কিচ্ছুই বললো না। আমি কি করব? কখন থেকে তোকে চলে যেতে বলছি, কিন্তু তুই শুনলে তো। এত আসতে বললে কেমনে শুনবো? তুই যে এরকম ভয়রার গোষ্ঠী আমি কেমনে জানবো? নে এবার ঠেলা বোঝ। ওরা যখন ফিসফিস করতে ব্যস্ত, ততক্ষণে অর্ণিকরা ওদের একদম কাছাকাছি চলে এসেছে। তা ম্যাডাম, কে যেন বলছিলেন আপনি কাউকে ভয় পান না, তাই তো? যত দোয়া দরুদ জানতাম এক এক করে সব পড়তে শুরু করলাম। কেন যে শুধু শুধু এই ঝামেলা জড়াতে গেলাম? কি হলো? এতক্ষণ তো কথার খই ফুটছিল, এখন সেসব কোথায় গেল? উফ, কাম অন ইয়ার সিস্টার, একদম ভয় পাওয়া লাগবে না। ভয়? কিসের ভয়? আপনি কি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাবো? যদি বলি তাই? মানে? মনে সত্যি যদি ভয় না পাও, তাহলে এখানে সবার সামনে। সবার সামনে কি?
কিস মি। হোয়াট? এত অবাকের কি আছে? জাস্ট গিভ মি আ কিস, সিম্পল। দেখুন আপনি কিন্তু এবার। বেশ মজা লাগছে মেয়েটাকে ডিস করতে। আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যাচ্ছে, আরো ধীরে ধীরে পেছাচ্ছে। সিনিয়রদের বাড়াবাড়ি দেখে আর ঠিক থাকতে পারলাম না। গাড়িটার দিকে ছুটে যেতে চাইলাম, কিন্তু তার আগে তারা কয়েকজন মিলে আমাকে ধরে ফেললো। কি আশ্চর্য, বলা নেই কয়া নেই, একটা ছেলে আমার থেকে কিস চেয়ে বসলো, তাও আবার এমন একটা পাবলিক প্লেসে। এখন আবার আমার থেকে এভাবে এগিয়ে আসছে। আশেপাশে এত মানুষ, অথচ কেউ কোনো কথাই বলছে না। স্পষ্ট বুঝতে পারছি প্রচন্ড ভয় পেয়েছে বেচারি। ভয়ে চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। আমি ওর দিকে যত এগিয়ে যাচ্ছি ও ততই পেছাচ্ছে। হঠাৎই কিছু একটার সাথে বেঁধে স্লিপ কেটে গেল। জিনিসটা হঠাৎই পায়ের নিচে পড়লো, তাল সামলাতে না পেরে পড়েই গেলাম। কিন্তু হে কি, মাটিতে পড়ার বদলে আমি এভাবে। ভাগ্যিস সময় মতো ধরে ফেলেছিলাম, না হলেও তো এতক্ষণে আমরা এখন যে অবস্থায় আছি সেটাকে বলা যায় বাংলা সিনেমার ক্লাসিক একটা পোজ। হিরো হিরোইনের কোমর পেঁচিয়ে ধরে রেখেছে, আর হিরোইন অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আমাদের অবস্থাও ঠিক তেমন, অবশ্য চোখের চাহনিটা একেবারেই আলাদা। ভয়ে ভয়ে ওনার দিকে তাকালাম। আমাদের দুজনের মাঝে মাত্র কয়েক সেন্টিমিটারের গ্যাপ। আমার তো প্রচণ্ড আনিজি লাগছে, কিন্তু এই লোক এমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে কেন? মেয়েটা দেখতে শুনতে বলতে গেলে খুবই সাধারণ, সুন্দরীদের কাতারে ফেলা যাবে না, কিন্তু ওর ওই টানা টানা চোখ দুটো ওর চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছে। অচেনা একটা শক্তি যেন আমাকে ওর দিকে টানছে। উনি একদম আমার ঠোঁটের কাছাকাছি চলে এসেছেন। না আর না, নিজের সব শক্তি দিয়ে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলাম। এবার পালাতে হবে কিন্তু। ও পালানোর আগে আবার ধরে ফেললাম। তারপর কিছু বুঝছোটের আগে গালে আলতো করে ঠোঁটের পরশ ভরিয়ে দিলাম। মুহূর্তে 140 ভোল্টের শক খেলাম। বিনিময়ে উনি কিছু বোঝার আগে ওনার গালে আমার 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিয়ে ছুটে পালালাম। ঠাস করে একটা শব্দ কানে আসলো, তারপরে দেখলাম মেয়েটা দৌড়ে চলে যাচ্ছে। কাহিনী শেষ। তার আশেপাশে মানুষগুলো যে যার পথে পা বাড়িয়েছে। আমি এখনো গালে হাত দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এগোতে যাব, তখন রাফি, পিয়াস আর গায়েস ছুটে আসলো। তুই ঠিক আছিস তো? আর এটা কি ছিল? আমার তো মাথায় কিছু ঢুকছে না। তুই খালি একবার বল, ওই মাইয়ারে আমি তোর পায়ের কাছে এনে হাজির করব। খালি একটা কিস করছিস তাই এত দেমাগ? এর শাস্তি তো ওরে দিতেই হবে। তুই খালি একবার বল, সারা রাত যাতে ওই মায়ারে শরীর নিয়ে খেলতে পারিস তার ব্যবস্থা আমি করছি। রাফি, কি করতে হবে বল। তেমন কিছুই না, মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নেই। ও কে, থাকে কোথায়, কখন কোথায় যায়, সব কিছু ইনফরমেশন আমার চাই। শুধু এইটুকু? ওরে এমনি এমনি ছেড়ে দিবি? এত বছর আমার মাও আমার সাথে যা করার সাহস পায়নি, ওই মেয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সেটা করে ফেলল। এত সহজে কার ছেড়ে দেব? দুদিন পর বরাবরের মতো আজকেও শহীদ মিনারে গিটারে হাতে বসে আছে শ্রেষ্ঠা, সাথে আছে জারিফ, দিয়া সহ আরো কয়েকজন। পড়ন্ত এই বিকালে ওদের গান আর আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছে। হঠাৎই বাচ্চা একটা ছেলে একটা বেশ বড়সড় ফুলের তোড়া শ্রেষ্ঠার হাতে ধরিয়ে দিয়েই ছুটে পালালো। এই এই আই ছেলে, এটা আমাকে দিলে কেন? কি আশ্চর্য, মানে কি এসবের? বাবা, ম্যাডাম দেখি আজকাল ফুলও উপহার পাচ্ছে। শালার আমারই খালি কেউ নেই, আজ আমি সিঙ্গেল বলে। চুপ করো তো, ড্রামাবাজ কোথাকার। আরে বাবা, কার না কার গিফট ভুল করে হয়তো আমাকে দিয়ে গেছে। তোর ইচ্ছে হয় তুই রাখ, আমার দরকার নেই। আরে কার্ডটা খুলেই দেখ না, হয়তোবা তোর কোনো শুভাকাঙ্ক্ষী। কি আর করার, সবার জোড়াজোড়িতে খুলেই ফেললাম। মাত্র কয়েকটা লাইন লেখা আছে কার্ডটাতে। টু মাই বিউটিফুল ক্রাশ, লাভ এট ফার্স্ট সাইট বলে যদি কিছু থাকে তাহলে সেইটা হয়েছে আমার সাথে। এক পলকের একটু দেখাতেই তোমাতে বাধা পড়ে গেছি। এই আমি ছোট্ট একটা উপহার পাঠালাম। কনসিডার ইট অ্যাজ আ প্রাইস অফ মাই হার্ট, ইউর সিক্রেট লাভার। ও হো, সিক্রেট লাভার, আই সি। ওই হনুমান, নে ধর তোর গিফট। আমার গিফট মানে? মানে আমার উপর ক্রাশ খাওয়ার কিচ্ছুই নেই। তুই তো আবার সবার ক্রাশ। দেখ, হয়তো তোরই কোনো সিক্রেট লাভার পাঠিয়েছে আর ভুল করে আমার কাছে ডেলিভার হয়ে গেছে। সিস্টার বাচ্চা, যাচ্ছিসটা কোথায় তুই? আরে বাবা, গিফটটা তো নিয়ে যা, তোর সিক্রেট লাভার যাবার মাইন্ড করবে।
বাড়ি যাচ্ছি, দেরি হলে আবার আব্বু আম্মু কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। আর গিফটটা আমার হতেই পারে না, ওটা তুই তোর কাছেই রেখে দে। কিছুক্ষণ পর রিক্সা থেকে বাজারের উপরই নেমে পড়েছে শ্রেষ্ঠা। লাইব্রেরি থেকে একটা বই নেয়ার ছিল তাই। আজকে ইচ্ছে করে ড্রাইভার চাচাকে আসতে নিষেধ করে দিয়েছিল। ও খুব ইচ্ছে করে একা একা ঘুরতে, কিন্তু আব্বু আম্মুর যন্ত্রণায় সম্ভব হয়ে ওঠে না। সবসময় ড্রাইভার চাচাকে সাথে পাঠিয়ে দেন। আজকে অনেক দিন পর ইচ্ছেটা পূরণ হয়েছে। এখান থেকে বাড়ি খুব বেশি দূরে না, তাই আর রিক্সা না নিয়ে শর্টকাট একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো শ্রেষ্ঠা। সন্ধ্যা সবে নেমেছে। এই সময়টাতে হাঁটতে বেশ ভালো লাগছে, কিন্তু ভালো লাগাটা খুব বেশিক্ষণ থাকলো না। আর একটু এগোতেই কেউ ওর মুখ চেপে ধরে আড়ালে টেনে নিল। ওর সমানে হাত পা ছুটছে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। শ্শ্, শ্রেষ্ঠা, আমি ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে ওর মুখ খুলে দিলাম। আরে, এই যে ক্যাম্পাসে সেই সিনিয়র ভাইটা, আপনি? হাই, আমি অর্ণিক, অর্ণিক হাসান চৌধুরী। খুব ভয় পাই দিয়েছে, তাই না? হঠাৎ যদি কেউ এমন করে তাহলে ভয় পাবো, এটাই তো স্বাভাবিক। সরি, বাট কি করব? তুমি এমন একটা কাজ করলে যে মাথায় রক্ত উঠে গেল। আমি আমি আবার কি করলাম? আমার তো ফুলগুলো তুমি ছেলেটাকে দিলে কেন? তার মানে আপনি? হ্যাঁ, আমি। কেন, কোনো সমস্যা? কিন্তু আপনি কেন আমাকে? বিকজ আই লাভ ইউ। দেখুন, আমি মোটো এসব ফাজলামি পছন্দ করি না। কে তোমার সাথে ফাজলামি করছে? আই এম সিরিয়াস। কিন্তু আপনার সাথে আমার দেখাই তো হলো মাত্র কয়েকদিন আগে। যদি বলি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছে, তাহলে? দেখুন, আপনি এখন এখান থেকে যান প্লিজ। কিন্তু আমার উত্তরটা? ওসব ফার্স্ট সাইড লাভ টাভে আমি বিশ্বাস করি না। আর তাছাড়া আপনাকে আমি একদমই পছন্দ করি না। সো প্লিজ লিভ। বুঝতে পারছি, তোমার সময় লাগবে। ঠিক আছে, তুমি সময় নাও, তারপর ভেবে চিন্তে সিদ্ধান্তটা আমাকে জানিও। কোনো কিছু ভাবার দরকার নেই আমার। আমার ডিসিশন আমি জানিয়ে দিয়েছি। সো প্লিজ লিভ। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি। আপনি যাবেন নাকি আমি লোক ডেকে জড়ো করব? হেল্প, হেল্প। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি, বাট আমি আবার আসবো। ততক্ষণ উত্তরটি রেডি রাখো, কেমন? পরদিন ক্লাসে ঢুকতেই শ্রেষ্ঠার চোখ কপালে উঠে গেল। ওর ডেস্কের উপর গোলাপ ফুল দিয়ে লেখা আই লাভ ইউ শ্রেষ্ঠা। আর পুরো ক্লাস রুম জুড়েই দেয়ালের এখানে সেখানে কেউ S+A লিখে রেখেছে। মেজাজটাই খারাপ হয়ে গেল এসব দেখে। এক ঝটকায় ডেস্কের ফুলগুলো এলোমেলো করে ছুঁড়ে ফেললাম। দেয়ালের লেখাগুলো মার্কার দিয়ে মুছে ফেলার চেষ্টা করতে কেউ এসে হাতটা চেপে ধরলো। বৃথা চেষ্টা করে কি লাভ? শুধু শুধু তোমার হাতে ব্যথা করবে। আপনি কি সমস্যা আপনার? কেন করছেন এসব আমার সাথে? যদি সেই দিনের থাপ্পড়ের প্রতিশোধ দিতে এসব করেন, তাহলে প্লিজ একটার জায়গায় আমাকে 10টা থাপ্পড় মারুন, তবু এসব বন্ধ করুন প্লিজ। আমার কি সমস্যা তুমি জানো না? কাল রাতেই তো তোমাকে সব বলেছে, তারপরেও তুমি। আর থাপ্পড়, সে তো তুমি যত ইচ্ছে আমাকে মারতেই পারো। আমি শুধু শুধু তার জন্য প্রতিশোধ নিতে যাবো কেন? এসবের মানে কি? আমার উত্তর তো কাল রাতে আমি দিয়ে দিয়েছি, তারপরও কেন বিরক্ত করছেন আমাকে? বিরক্ত? এসবই তুমি বিরক্ত হচ্ছ? ঠিক আছে, আমি এক্ষুনি সব মুছে ফেলার ব্যবস্থা করছি। এই, কে আছিস? রঙের কোটাগুলো নিয়ে আয়। প্রায় সাথে সাথে একদল লোক এসে রঙের প্রলেপ দিয়ে লেখাগুলো মুছে ফেলার কাজে লেগে পড়ল। কে, এবার খুশি তো? বলো, আর কি করতে হবে তোমার জন্য? আপনি যাবেন এখান থেকে? এনিথিং ফর ইউ মাই লেডি। আমি গেলাম, তোরা বাকি কাজ শেষ করে তারপর বের হবে। দেয়ালের জন্য একটা দাগও না থাকে। উফ, অসহ্য। দিন এভাবেই কাটতে লাগলো। অর্ণিকের অত্যাচারও দিন দিন বাড়ছে। এমনিতেই শ্রেষ্ঠার ফ্রেন্ড সার্কেল খুব ছোট, দরকার ছাড়া ও তেমন একটা কথাও বলে না কারোর সাথে। অর্ণিকের অত্যাচারে সেটা যেন আরো বেশি ছোট হয়ে যেতে লাগলো। ছেলেরা তো দূরে থাক, মেয়েরা পর্যন্ত ওকে দেখলে কেমন যেন ভয়ে সিটিয়ে থাকে। আর কিছু মেয়ে তো ওকে দেখলেই যেন হিংসায় জ্বলে পুড়ে মরে। বিভিন্নভাবে ওকে হ্যারাস করার চেষ্টা করে। এক কথায় ক্যাম্পাস লাইফটা রীতিমতো অসহ্য হয়ে উঠল ওর কাছে। একরকম বাধ্য হয়ে কিছুদিনের জন্য ব্রেক নিল শ্রেষ্ঠা। কোনো কারণ ছাড়াই ছোট খালার বাড়ি বেড়াতে চলে গেল। ফিরল প্রায় দিন 10 পর, কিন্তু ক্যাম্পাসে পা রাখতেই তীব্র একটা ঝড়ের সম্মুখীন হতে হলো ওকে।
সবে ক্যাম্পাসে পা দিয়েছি, দূর থেকে জারিফ আর দিয়াকে দেখে ওদের দিকে পা বাড়িয়েছি, অমনি কোথা থেকে রাক্ষসটা চলে আসলো। কোথায় চলে গিয়েছিলে তুমি? জানো এই কয়দিন আমার কি অবস্থা হয়েছিল? তোমাকে কোথায় কোথায় খুঁজেছে, কোনো ধারণা আছে? বলো কোথায় গেছিলে আমাকে না বলে। আহ ছাড়ুন, লাগছে তো। লাগুক, আগে বলো কোথায় গেছিলে, নাহলে ছাড়বো না। কি আশ্চর্য, আমি কোথায় যাব না যাব সবকিছু কি আপনাকে বলতে হবে? হ্যাঁ হবে, আমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না তুমি। কেন আপনি কি বলতে হবে কেন? কে হন আপনি আমার? কি হয়ে জানো না তুমি? না জানি না, আর জানতেও চাই না। তুমি না চাইলে জানতে হবে। কান খুলে শুনে রাখো, আমি ওর বয়ফ্রেন্ড, আর খুব শীঘ্র আমরা বিয়ে করতে যাচ্ছি। কখনোই না, আপনার মতো একটা সাইকোকে আমি কখনোই বিয়ে করব না। আর শুনুন, আপনি আমার কেউ না, কখনো হবেনও না। তাই নাকি? ওয়েট, এক্ষুনি দেখা যাবে আমি তোমার কেউ হই কি না। কি করতে চাইছেন আপনি? রাফি, রাফি। অর্ণিকের চিৎকার শুনে রাফি ছুটে এসে ওর হাতে একটা বক্স ধরিয়ে দিল। এটা কি? দেখি তোমার হাতটা দাও। না। দাও বলছি। ওকে ফাইন। জোর করে ওর হাতটা ধরে হাতের রিংটা ওর অনামিকে গেঁথে দিলাম। প্রায় সঙ্গে সঙ্গে বিকট একটা চিৎকার শুনতে পেলাম। কণ্ঠটার কারণ না, শ্রেষ্ঠার। হাতে প্রচন্ড রকমের জ্বালা পড়া শুরু হয়েছে। চোখ বন্ধ করে শ্রেষ্ঠা বুঝতে পারছে বেশ খানিকটা কেটে গেছে। হ্যাঁ, সবকিছু হয়েছে ওই আংটিটার জন্য। আঙুলের মাপের চেয়ে ছোট সাইজের আংটি জোর করে পরিয়ে দিলে যা হয় আর কি। জায়গায় জায়গায় কেটে গিয়ে সেখান থেকে ফোটায় ফোটায় রক্ত বের হচ্ছে। শ্রেষ্ঠার অবশ্য এখন ওসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ও এখন হাতের আংটিটা খোলার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। অর্ণিক ওর কাণ্ড এতক্ষণ বেশ মজা নিচ্ছিল। হঠাৎ করেই ওর হাত চেপে ধরলো। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ? ওনার প্রতিটা কথায় এখন আমার গায়ে চাবুক হয়ে বিচ্ছে। কটমট করে ওনার দিকে তাকালাম। অযথা চেষ্টা করে লাভ নেই, খুলতে পারবে না। যাতে খুলতে না পারো তার জন্য তো সাইজটা ছোট করতে বলেছিলাম। আপনি কি মানুষ? তোমার যা ইচ্ছে ভাবতে পারো। দেখি হাতটা দাও তো। হাতটা ওনার দিকে না বাড়িয়ে পেছনের দিকে নিয়ে নিলাম। তুমি তো দেখছি ভালো কথা শোনা বান্দা না। ওকে ফাইন, ওয়েট। এক টানে ওর হাতটা ধরে আমার সামনে নিয়ে আসলাম। কি সমস্যা আপনার? ছাড়ুন বলছি। আহ লাগছে তো। এমন নড়াচড়া করলেই তো লাগবে। চুপচাপ দাঁড়িয়ে থাকো। আপনি যা বলবেন তাই কি আমাকে শুনতে হবে? কে আপনি? হ্যাঁ হবে, কারণ আমি ওর উডবি হাজব্যান্ড। হাজব্যান্ড? মাই ফুট। দেখি সরুন তো, আমাকে যেতে দিন। না, এই মেয়ে তো দেখছি এইভাবে শুনবে না। ওকে কোলে তুলে নিলাম, তারপর সোজা ক্যাফেটেরিয়ার দিকে রওনা দিলাম। এটা কোন ধরনের অসভ্যতা মিস্টার? ছাড়ুন বলছি, আমি কিন্তু চিৎকার দিব। ইচ্ছে হলে দাও, তাতে লাভ তো হবেই না, উল্টো তোমারই গলা ব্যথা হয়ে যাবে। জানি তো কোনো লাভ হবে না। কেউ আমাকে এই রাক্ষসটার হাত থেকে বাঁচাতে আসবে না, কিন্তু তাই বলে তো আর বসে থাকতে পারি না। সামনে হাত পা ছুড়ছি আর ওই বেয়াদবটাকে কিলঘুষি মারছি, কিন্তু তাতে কি তার কোনো যায় আসছে? ক্যাফেটেরিয়ায় ঢুকে সবাইকে বেরিয়ে যেতে ইশারা করলাম। এক এক করে সবাই বেরিয়ে গেল। শ্রেষ্ঠাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে ওর সামনে বসে পড়লাম। রাগে ভেতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। রাগ মেটাতে লোকটার গালে গায়ের সর্বশক্তিতে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। বুঝতে পারছি আমার বন্ধুরা প্রচণ্ড রেগে আছে। ওরা শ্রেষ্ঠার দিকে এগিয়ে আসছিল। আমি ইশারা ওদেরকে বেরিয়ে যেতে বললাম। ওনার দিকে তাকাতে ইচ্ছে করছে না। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রাগ কমানোর বৃথা চেষ্টা করছি। ওর হাতটা পায়ের উপর রাখলাম, তুলে ওষুধ লাগিয়ে কাটা জায়গাগুলো পরিষ্কার করছে। ইসরে, হাতটার কি অবস্থা হয়েছে? একটু চুপ করে বসো, আমি ড্রেসিং করে দিচ্ছি। সবকিছু তো আপনার জন্য হয়েছে, নিজে আঘাত দিয়ে এখন আবার নিজেই। সরি ডিয়ার, অনেক কষ্ট দিয়েছে তাই না? কি করব বলো? তুমি যদি প্রথম থেকে আমার কথা মতো চলতে, তাহলে তো আর আমাকে এসব করতে হতো না। কাটা জায়গাগুলো ড্রেসিং করে দিলাম, তারপর আলতো করে ওর হাতে ঠোঁটের ছোঁয়া দিয়ে দিলাম। সাইকো একটা। ঠিকই বলেছ, কিন্তু এই সাইকোটাই তোমাকে অনেক ভালোবাসে, আর আমার থেকে বেশি ভালো তোমাকে আর কেউই বাসতে পারবে না। কয়েকদিন পর বাইকে হেলান দিয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে অর্ণিক। হঠাৎ একটা ছেলে ওদের দিকে এগিয়ে আসলো। ছোট্ট একটা বক্স অর্ণিকের দিকে বাড়িয়ে দিল। শ্রেষ্ঠা, ঠিক আছে
তুমি এবার যেতে পারো। ছেলেটা চলে যেতেই অর্ণিক প্যাকেটটা খুলে ফেললো, কিন্তু খোলার পরে যা দেখলো তাতে ওর চোখ কপালে উঠে গেল। শ্রেষ্ঠার হাতে যে রিংটা ও পরিয়ে দিয়েছিল সেটাই রাখা আছে ভেতরে, আর তার সাথে আছে একটা চিঠি। আমার পক্ষে এটা অ্যাপসেট করা কোনোভাবেই সম্ভব না, তাই ফেরত দিলাম। এমনি এমনি খুলতে পারিনি, তাই একটু কাটতে হয়েছে, সেজন্য সরি। আশা করি আপনি আমার ব্যাপারটা বুঝতে পারবেন। সিস্টার। চিঠিটা পড়া শেষ করে অর্ণিক একাডেমিক বিল্ডিং এর দিকে দৌড় দিল। পিছন পিছন ছুটল ওর বন্ধুরা। ওকে দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে। যার খোঁজে যাচ্ছে তার খবর আছে। শ্রেষ্ঠাদের ক্লাস আজকের মতো শেষ, তাই সময় নষ্ট না করে সোজা বাড়ির দিকে পা বাড়িয়েছে। দিয়াও আছে ওর সাথে, তবে জারিফকে অন্য একটা কাজে পাঠিয়েছে, তাই আপাতত ওদের সাথে নেই। আসলে আজকে শ্রেষ্ঠার বাবা মায়ের বিবাহ বার্ষিকী। অন্যবারের মতো এবারও তাই শ্রেষ্ঠা অনেক কিছু প্ল্যান করে রেখেছে বাবা মার জন্য। ক্লাসটা তাড়াতাড়ি শেষ হওয়াতে একদিক দিয়ে তাই ভালোই হয়েছে, হাতে অনেকটা সময় পাওয়া গেল। এখন অনেক কিছু করা যাবে। মেন গেটের কাছাকাছি আসতেই কেউ ওর হাত ধরে টান দিল, তারপর পাশের ওয়ালের সাথে চেপে ধরলো। শ্রেষ্ঠা এতক্ষণ ভয়েই চোখ বন্ধ করেছিল, এবার আস্তে আস্তে চোখ মেলল। এ কি আপনি? কেন, অন্য কাউকে এক্সপেক্ট করেছিল নাকি? না মানে আপনি? ওর ফেরত দেওয়া প্যাকেটটা ওর সামনে মেলে ধরলাম। এসবের মানে কি? মানেটা তো চিঠিতেই লিখে দিয়েছি। আমি যে জানতে চাইছি তার সোজা সাপটা উত্তর দাও। এসবের মানে কি? ওনার চোখ থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। চোখের দিকে তাকাতো ভয় লাগছে, মনে হচ্ছে যেন কেউ আমাকে খেয়েই ফেলবে। কি হলো, কথা বলছো না কেন? মানে আসলে কোন সাহসে আমার আংটিটা ফিরিয়ে দিলে? আমি না বলেছিলাম ভুল উঠে খোলার চেষ্টা করবে না? না, ভয় পেলে চলবে না, তাহলে উনি আরো পেয়ে বসবেন। দেখুন, জোর করে কি আর কারো ভালোবাসা পাওয়া যায়? আমি আপনাকে ভালোবাসি না। আমার মনে আপনার জন্য বিন্দু মাত্র টান নেই। শুধু শুধু কেন আমাকে বিরক্ত করছেন? কি বললে তুমি? আমি তোমাকে বিরক্ত করছি? করছেনই তো। মাথার মধ্যে যেন তপতপ করে আগুন চলছে। এই মেয়েটা আজ আমাকে অমানুষ করে ছাড়বে। এক হাতের গলাটা ভিতর ওকে ওয়ালের সাথে আরো জোরে চেপে ধরলাম। অনেক সুযোগ দিয়েছি তোমাকে, আর না, অনেক ভালোবাসি তোমাকে। তাই চেয়েছিলাম ভালোবাসে বউ করে ঘরে তুলব, কিন্তু তুমি তা হতে দিলে না। তো এই পথে হাঁটতে হচ্ছে আমাকে। আর যাই হোক, তোমাকে তো আর হারাতে পারবো না। একটা কথা মনে রাখবে, এই অর্ণিক যা চায় তাদের কাছ থেকে কেউই কেড়ে নিতে পারে না। দম বন্ধ হয়ে আসছে, চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে আসছে। দু হাত দিয়ে প্রাণপণে ওনার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আর পারছি না। চোখ বন্ধ হয়ে আসার আগে শুনলাম উনি চিৎকার করে কাউকে ডাকছেন। সকাল থেকেই সোমার মনটা কেমন যেন আনচান করছে, মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। শ্রেষ্ঠাটারও কোনো খোঁজ খবর নেই। মেয়েটা সেই দুপুরে ফোন করে বলেছে ক্লাস শেষ, আর একটু পরেই আসছি। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, কিন্তু ওর কোনো খবরই নেই। ফোনটাও বন্ধ করে রেখেছে, তাই কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। জারিফ সেই কখন বাজার থেকে ফিরে এসেছে, এক গাদি ক্যান্ডেল, বেলুন, ফুল আর আরও নানান রকমের ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে। আপাতত সবাইকে নিয়ে বাড়ি সাজাতে ব্যস্ত। আর কারো কোনো মাথা ব্যথা না থাকলেও সোমা কিন্তু কিছুতেই স্বস্তি পাচ্ছে না। ওর কেন যেন মনে হচ্ছে শ্রেষ্ঠার সাথে খারাপ কিছু হতে চলেছে। হাজার হোক, মায়ের মন বলে কথা। ঘড়িতে এখন রাত ৮টা। জাঁকজমক করে সাজানো বাড়িটাতে এতক্ষণে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা, কিন্তু তার বদলে নেমে এসেছে অমানিসার অন্ধকার। আজ শোয়েব সোমা জুটির বিবাহ বার্ষিকী, তার জন্যই এত সব আয়োজন করা হয়েছে, কিন্তু বাড়িটার অবস্থা এখন একেবারেই থমথমে, কারণ তাদের একমাত্র সন্তান শ্রেষ্ঠাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আজ দুপুরের দিকে ওকে কয়েকজন ছেলে জোর করে তুলে নিয়ে গেছে। খবরটা ওনাদের কানে এসেছে সন্ধ্যায়। শ্রেষ্ঠার বান্ধবী দিয়া সবাইকে খবরটা দিয়েছে। ওর অবস্থাও বেশ খারাপ, ভারী কিছু দিয়ে ওর মাথায় কেউ আঘাত করেছিল, তাই তখনই সেন্সলেস হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পরপরই খবরটা দিতে ছুটে এসেছে। শ্রেষ্ঠার মা মানে মিসেস সোমা খবরটা শোনার পরপরই জ্ঞান হারিয়েছেন। শোয়েব এখন স্ত্রীর খেয়াল রাখবেন নাকি একমাত্র সন্তানের খোঁজ করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। কয়েকদিন পর হাসপাতালের বেডে শুয়ে আছে শ্রেষ্ঠা। আজ 2 দিন পর ওর জ্ঞান ফিরেছে। সেদিন শ্রেষ্ঠাকে তুলে নিয়ে যাওয়ার পর
অনেক ওকে স্পর্শ পর্যন্ত করেনি, শুধু কড়া ডোজের ঘুমের ঔষধ দিত যাতে ও পালাতে বা নিজের কোনো ক্ষতি করার চেষ্টা না করতে পারে। ওই অন্ধকার রুমটা থেকে এই হসপিটালে কিভাবে এসেছে কিছুই জানে না শ্রেষ্ঠা। চারপাশে চোখ মেলতেই দেখলো ওর বেডের পাশে আব্বু আম্মু বসে আছে। ওকে চোখ মেলতে দেখেই ছুটে এসে বুকে জড়িয়ে নিলেন। শুকনো একটা হাসি হেসেই শ্রেষ্ঠা আবারও ঘুমিয়ে পড়ল। ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙল শ্রেষ্ঠার। ঘুম জড়ানো কণ্ঠেই ফোনটা কানে ধরল। হ্যালো, আমার বউটা কি করে? এক্সকিউজ মি, কে আপনি আর কে আপনার বউ? নিজের বরের কণ্ঠকে চিনতে পারছো না? স্ট্রেঞ্জ। আচ্ছা ঠিক আছে, আমি অনেক বলছিলাম, এবার চিনতে পেরেছ? নামটা কানে আসতে চমকে উঠল শ্রেষ্ঠা। অনেক কিছু বলতে চাইলো, কিছুই বলতে পারলো না। এত কিছু চিন্তা করো না, তাহলে কিন্তু চোখে নিচে কালি পড়ে যাবে। নিজের খেয়াল রেখো, কেমন? ওয়েটিং ফর ইউ মাই লিটল ব্রাইড, মিস ইউ সো মাচ, সি ইউ সুন। পরদিন শ্রেষ্ঠাকে হসপিটাল থেকে রিলিজ দিয়েছে দুপুরের দিকে। প্রায় সাথে সাথে ওকে বাড়ি নিয়ে আসা হয়েছে। পুরো বাড়িটা এখনো সাজানো রয়েছে, কিন্তু বাড়ির মানুষগুলোর মুখে একটু হাসি নেই। তার বদলে বিষাদের কালো ছায়া ভর করেছে সবার চোখে মুখে। নিজের রুমে এসে বসতেই শ্রেষ্ঠা দেখলো বেডের উপরে একটা বেনারসি শাড়ি রাখা আছে। শাড়িটার দিকে এগিয়ে যাওয়ার আগেই আম্মুর কণ্ঠ শুনতে পেল। ওরা চায় আজকে এই বিয়েটা হয়ে যাক, আর আমারও আর দেরি করতে চাই না, তাই আজ রাতেই। ওরা মানে? আর আজ রাতে কি আম্মু? তোর আর অনেকের বিয়ে। মানে কিসের বিয়ে? ওই লোকটার সাথে আমি কিছুতেই। পাগলামি করিস না মা, আমি জানি তুই এই বিয়েতে রাজি না, কিন্তু কি করব বল, তোর ভালোর জন্যই আমাদেরকে। তুমি জানো না আম্মু ওই লোকটা আমার সাথে কি করেছে? জানি রে মা, আর জানি বলি তোর আর এই পরিবারের সম্মান বাঁচাতে। নে মা, দেরি করিস না, আমি দিয়াকে পাঠিয়ে দিচ্ছি, তুই রেডি হয়ে নে। বিশ্বাস করো আম্মু, তোমরা যা ভাবছো ওনার সাথে আমার তেমন কিছুই। শ্রেষ্ঠা আর কিছুই বলতে পারল না, কারণ ওর কথা শোনার মতো কেউই তখন আর ওখানে নেই। আম্মু অনেক আগেই চলে গেছেন। ফোনটা হাতে তুলে নিল শ্রেষ্ঠা, ডায়াল করলো অর্ণিকের নাম্বারে। এসবের মানে কি? আপনার আর আমার বিয়ে মানে? বলেছিলাম না, এই অনেক যা চায় তা পেয়ে ছাড়ে। কিন্তু এসব কিভাবে? সিম্পল, তোমার আর আমার মাঝে যা কিছু হয়েছে তোমার বাবা মাকে তার কিছুটা ঝলক দেখিয়েছে আর কি। কিন্তু আমাদের মাঝে তো কিছুই হয়নি। সেটা শুধু তুমি জানো আর আমি জানি, বাকিরা তো আর কিছু জানে না। আর আমি যদি বলি আমাদের মাঝে সব কিছু হয়েছে, তাহলে তোমার কথা আর কে বিশ্বাস করবে? আপনি আসলে একটা যাচ্ছে ভাবতে পারো। বলেছিলাম না তোমাকে আমি স্পর্শও করব না, কিন্তু সবাই ভাববে তোমাকে আমি। ছি, আপনি এতটা নীচ। তোমাকে পাওয়ার জন্য আমি এর থেকে নিচে নামতে পারি। ইউ আর জাস্ট সিক, আই জাস্ট হেট ইউ। বাট আই লাভ ইউ, আই উইল লাভ ইউ মোর দ্যান ইউর হেট ফর মি। বিয়েটা যথারীতি সম্পন্ন হয়ে গেল। শোয়েব আর সোমা বাইরে অতিথি আপ্যায়নে ব্যস্ত তখনই। পুরনো বন্ধুকে এভাবে ভুলে গেলে শোয়েব? অনেকদিন পর কণ্ঠস্বরটা শুনে শোয়েব সোমা দুজনেই চমকে উঠল। না, ওরা ভুল কিছু ভাবেনি। সবার আগে যার কথা মাথায় এসেছিল সেই দাঁড়িয়েছে। সিজা? হ্যাঁ সিজা। যাক বাবা, চিনতে পেরেছো তাহলে। তুমি এখানে? তুমি এখানে কি করছো? শোয়েবের প্রশ্নের উত্তর দিতেই বোধহয় অর্ণিক ছুটে গিয়ে সিজাকে জড়িয়ে ধরল। মম, ইউর লেট অ্যাজ ইউজুয়াল। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। সরি ডিয়ার, বাট তোমার লাইফের এমন একটা ইম্পর্টেন্ট দিনে আমি আসবো না তা কি হয়? থ্যাংক ইউ সো মাচ মম, লাভ ইউ। লাভ ইউ টু। ও উনি ও আন্টি, পরিচয় করে দিয়ে, উনি আমার মম, আর মম ওনারা হচ্ছেন শ্রেষ্ঠার বাবা মা। আরে পরিচয় পর্ব তো পরেও করা যাবে। আফটার অল এখন তো আমরা পরম আত্মীয়, বেআইন বলে কথা। আচ্ছা মম, চলো তোমার বৌমার সাথে মিট করবে। হ্যাঁ বাবা, যাই। শোয়েব আর সোমার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে সিজা ভেতরের দিকে চলে গেল। সোমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। শোয়েব ছুটে এসে ওকে ধরে ফেলল। ও গো, এসব কি করে হয়ে গেল গো? সিজা আমার মেয়েটা কি হবে? সোমা প্লিজ শান্ত হও, কন্ট্রোল ইউর সেলফ। দেখো তুমি এভাবে ভেঙে পড়লে তো। কি করে শান্ত থাকবো এতদিন পর? সিজাও নিশ্চয়ই
কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফিরে এসেছে। আমার মেয়েটার এখন কি হবে? এত বড় ভুল আমরা কিভাবে করলাম? আমার মনে হয় তুমি একটু বেশি টেনশন করছো। এতগুলো বছর পেরিয়ে গেছে, এমনও তো হতে পারে সৃজা হয়তো সত্যি সত্যি বদলে গেছে। তুমি সব দেখো, তুমি ওর ব্যাপারে যাই ভাবো না কেন, ওই মহিলাকে আমি এক বিন্দু বিশ্বাস করি না। শ্রেষ্ঠাকে আমি ও বাড়িতে যেতে দেব না। দেখো সোমা, শ্রেষ্ঠা এখন অর্ণিকের স্ত্রী, আর কোনো কারণ ছাড়া আমরা ওকে কিভাবে আটকাবো? আর ওরাই বা কেন মেনে নিবে? তাই বলে মেয়েটাকে আমরা জেনে শুনে জম ধরে। উফ, তুমি নেগেটিভলি চিন্তা না করে একটা পজিটিভলি নাও না। সব কিছু দেখবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ, বিলিভ মি, শ্রেষ্ঠা আমাদের ভালোবাসার সর্বশ্রেষ্ঠ ফসল। কথা দিচ্ছি ওর কোনো ক্ষতি আমি অন্তত হতে দিব না। সোমাকে কথা তো দিলাম, কিন্তু সৃজার উপর আমারও বিন্দুমাত্র বিশ্বাস নেই। ও যদি সত্যি সত্যি আমাদের উপর প্রতিশোধ নিতে আসে তাহলে? শোয়েব আর সোমার চিন্তাটাই সত্যি প্রমাণ হয়েছে। সৃজা আর অর্ণিক মিলে বিয়ের রাত থেকেই শ্রেষ্ঠার জীবনটাকে একেবারে নরক বানিয়ে তুলেছে। শোয়েব আর সোমা অনেক চেষ্টা করেছে শ্রেষ্ঠাকে ওখান থেকে ফিরিয়ে আনার, কিন্তু শ্রেষ্ঠার জিদ আর একগুঁয়েমের জন্যই কোনো কিছু সম্ভব হয়নি। টিপিক্যাল বাংলা সিনেমার নায়িকাদের মতোই সব অত্যাচার মুখ বুজে সহ্য করে যাচ্ছে। শোয়েব আর সোমা এত বুঝিয়েও ওকে ডিভোর্স দিতে রাজি করাতে পারেনি। অগত্যা অসহায়ের মতো চোখের জল ফেলা ছাড়া কোনো উপায় নেই ওদের কাছে। বিয়ের 6 মাস পেরিয়ে গেলেও মেয়েটাকে একদিনের জন্য এ বাড়িতে আসতে দেয়নি ওরা। যে কয়েকবার ওরা দেখেছে তাও সবার অগোচরে লুকিয়ে লুকিয়ে। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, মেয়েটার চেহারার যে অবস্থা হয়েছে তাতে চোখের সামনে ওকে এভাবে দেখে কোনো বাবা মাই সহ্য করতে পারতো না। এবার অতীত ছেড়ে একটু বর্তমানের দিকে নজর দেওয়া যাক। কয়েকদিন ধরেই অর্ণিককে একটু অন্যমনস্ক দেখাচ্ছে, মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছে। কারণটা শ্রেষ্ঠা ঠিক বুঝতে পারছে না। এই তো আজ সকালে শ্রেষ্ঠার হাত থেকে ওর পছন্দের চায়ের কাপটা পড়ে ভেঙে গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অর্ণিক ওকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল। অন্য সময় হলে তো শ্রেষ্ঠাকে আর আস্ত রাখতো না, তাই ওর কেমন যেন একটা খটকা লাগছে। বিয়ের পরে এই প্রথম কোনো রকম টর্চার ছাড়াই একটা দিন পার করছে শ্রেষ্ঠা। এখন প্রায় সন্ধ্যা হয়ে এলো, বাড়িতে আজ কেউ নেই। অর্ণিক তো এমনিতেও অনেক রাত করে বাড়ি ফেরে, ফ্রেন্ডদের সাথে আড্ডা, পার্টি, ড্রিঙ্কস এসব তো ওর নিত্যদিনের রুটিন। আর মার আজকে একটা প্রোগ্রাম আছে, তাই সেই দুপুরেই বেরিয়ে গেছে, বলে গেছেন ফিরতে রাত হবে। অনেকদিন পর যেন তাই হাঁপ ছেড়ে বাঁচল শ্রেষ্ঠা, যেন খাঁচায় বন্দি কোনো পাখি আজ খোলা আকাশে ডানা মেলার সুযোগ পেয়েছে। ঘরের এক কোণে লুকিয়ে রাখা গিটারটার দিকে চোখ পড়তেই একটা সূক্ষ্ম হাসির রেখা ওর চোখে মুখে ফুটে উঠল। এই গিটারটা ওর খুব পছন্দের। ছোটবেলা থেকেই গানের প্রতি ওর অন্যরকম একটা টান ছিল। ক্লাস 7-এ থাকতে স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর লাইভ কনসার্ট দেখে এসেই গিটারের ভূত ঘাড়ে চাপল, কিন্তু আব্বু আম্মু কিছুতেই রাজি হলেন না। অগত্যা কয়েকদিনের অনশন ধর্মঘটেও যখন কাজ হলো না, শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে বাধ্য হলো শ্রেষ্ঠা। কিন্তু ঘটনাটা ঘটলো মাস 6 পর। সেদিন ছিল ওর বার্থডে। মাঘ মাসের কনকনে শীতের রাত, ভোরের দিকে ঘুমটা যেন একটু বেশিই জেঁকে ধরে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। একেবারে কম্বল চোখ মুখ ঢেকে শ্রেষ্ঠা ঘাপটি মেরে পড়ে আছে। হঠাৎই কেউ একটেনে ওর কম্বলটা সরিয়ে দিল। প্রচন্ড বিরক্তি নিয়ে শ্রেষ্ঠা চোখ মেলে তাকালো, আর তারপরই দিল বিশাল এক চিৎকার। পিচ্ছু তুই? পিচ্চু শ্রেষ্ঠার ছোট খালামণির ছেলে। শ্রেষ্ঠার প্রায় সমবয়সী, ওর থেকে মাত্র মাস 3 ছোট হবে। শ্রেষ্ঠা যে ওর থেকে বয়সে বড় এটা বোঝানোর জন্যই বোধহয় ওকে এই নামে ডাকা শুরু করেছিল। ওর দেখা দেখি এখন অবশ্য প্রায় সবাই ওকে পিচ্চু বলেই ডাকে। বিনিময়ে এই পিচ্চুর কল্যাণে শ্রেষ্ঠার নাম বনে গেছে বুড়ি। সে যাই হোক, শ্রেষ্ঠার ছোট ভাই, বড় ভাই, বেস্ট ফ্রেন্ড যাই বলি না কেন, সবকিছুই এই পিচ্চু। গোটা পৃথিবীর কাছে শান্তশিষ্ট ইন্ট্রোভার্ট এই মেয়েটার মাঝেও যে চঞ্চলতা বলে একটা কিছু আছে সেটাও বোঝা যায় এই পিচ্চুর সাথে থাকলে। ওর যে কোনো প্রয়োজনের সবচেয়ে নির্ভরযোগ্য যদি কেউ থাকে তাহলে সেটাও এই পিচ্চুই। হ্যাঁ, কেন? অন্য কাউকে এক্সপেক্ট করেছিলি নাকি?
ফাজলামি বাদ দে, আগে বল এত সকালে কই থেকে উদয় হলি? হয়েছিল তো কাল রাতে, তুই তখন ঘুমোচ্ছিলি তাই ডাকিনি। বেশ করেছিস, এখন যা তো, আমাকে ঘুমাতে দে। এই বুড়ি, করছিসটা কি? খবরদার ঘুমানোর নামও মুখে আনবি না, না হলে কিন্তু। না হলে কি করবি? যা তো, আর জ্বালাস না। কি করব দেখবি, দাঁড়া দেখাচ্ছি। শ্রেষ্ঠা কিছু বুঝে ওঠার আগেই ওর মাথার উপর ঠান্ডা কিছু অনুভব করলো। তারপরে এক লাফে বিছানা থেকে নেমে পিচ্চুর দিকে ধাওয়া করলো। ওই বান্দর, পালাচ্ছিস কোথায়? তোরে যদি একবার খালি হাতের নাগালে পাইছি তাহলে। হঠাৎই ধমকে দাঁড়াতে হলো শ্রেষ্ঠাকে, কারণ ততক্ষণে এখানে আসলে কি হচ্ছে পুরো ব্যাপারটাই ওর কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুড়ি, হ্যাপি বার্থডে টু ইউ। এই ফেমাস বার্থডে অ্যানথেমটা পিচ্চুই গিটারের সুর তুলে বাজাচ্ছিল। হঠাৎই গিটারটা গলা থেকে নামিয়ে ওর দিকে বাড়িয়ে দিল। এই নে তোর বার্থডে গিফট। খালা খালু দেয়নি তাতে কি, আমি আছি না। এইটা কিন্তু আমার পকেট মানি থেকে কিনেছি। তোর যখন যা লাগবে বলবি, এই বান্দা যেইভাবে হোক তোর সামনে হাজির করে দেবে। অতীত থেকে বর্তমানে ফিরে এলো শ্রেষ্ঠা। গিটারের তারে আনমনেই একটা টান দিল। সেদিনের পর থেকে একদিনের জন্যও এটাকে হাতছাড়া করেনিও। এমনকি অর্ণিকের এত অত্যাচার আর অবহেলার মাঝেও ওর সুখ দুঃখের সাথী হয়ে দাঁড়ায় এটা। যদিও ওর ভয়ে এটাকে লুকিয়ে রাখতে হয়, আজকেও তার ব্যতিক্রম হলো না। ছাদের দোলনাটায় বসে চোখ বন্ধ করে গিটারের সুর তুলতে লাগলো। ভুলে গেল আশেপাশের সব কিছু। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশেহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন। হঠাৎ অর্ণিকের থাপ্পড়ে থমকে গেল। শ্রেষ্ঠা ভয়ে গলা শুকিয়ে আসছে, অনেক কষ্টে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কলিং বেলের শব্দে কানে যায় না? কখন থেকে বেল বাজাচ্ছে, কোনো ধারণা আছে? আসলে আমি শুনতে পাওনি তাই তো? জি জি জি। তার পাবেন কি করে? গলে যে জিনিস ঝুলিয়ে রেখেছেন তা থেকে আর আমার কথা। অর্ণিক সো মেরে শ্রেষ্ঠার থেকে গিটারটা কেড়ে নিল। প্লিজ ওটা আমাকে ফেরত দিন, আপনার দোহাই লাগে। কবে থেকে চলছে এসব? এটা এবারেতে আসলো কিভাবে? আমি নিয়ে এসেছি। কার অনুমতিতে? কারো না। বাহ, তোমার তো দেখছি খুব বার বেড়েছে। এটার তো একটা ব্যবস্থা করতে হয়। প্লিজ গিটারটা আমাকে দিয়ে দিন, বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই করতে রাজি আছি। তাই নাকি? জি। তার মানে তো এটা তোমার কাছে খুব স্পেশাল। হ্যাঁ, ওটা পিচ্চু আমাকে। শ্রেষ্ঠা আর কিছু বলতে পারল না, কারণ ততক্ষণে অর্ণিক গিটারটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। আশা করি কখনো আমার অগোচর কোনো কিছু করার দুঃসাহস করবে না, না হলে কিন্তু। অর্ণিক নিচে নেমে গেল। শ্রেষ্ঠা গিটারের ভাঙা টুকরোগুলোকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আভার এখানে আসা বেশ কিছুদিন হয়ে গেল। গত কয়েকদিনে রক্তিমের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই কোনো কন্ট্যাক্ট করতে পারছে না। অবশ্য এত টেনশনের মাঝেও স্বস্তির ব্যাপার হচ্ছে এই পরিবারটা। এটা আসলে একটা সরকারি কোয়ার্টার। আঙ্কেলের চাকরির সুবাদে বনবিভাগ থেকে এই বাসাটা ওনাদের জন্য বরাদ্দ করা হয়েছে। আঙ্কেল সারাদিন অফিসেই থাকেন, ফ্রেন্ড সে রাতে। আর আন্টি, যাকে বলে একদম পিওর গৃহিণী। বাড়িতে মানুষ বলতেই দুইজনই, আর দুজন কাজের লোক। ওনাদের একটাই মাত্র সন্তান কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, থাকে সেখানকারই ছাত্র হলে। ছেলের প্রতি মায়ের অভিযোগের শেষ নেই, কারণ সে নাকি বছরে মাত্র হাতে গোনা 2-1 বার বাড়িতে আসে। ফ্যামিলিটা সম্পর্কে আরো অনেক কিছু জানা যেত, কিন্তু এই মুহূর্তে সেসব জানতে চাওয়ার মন মানসিক অবস্থা ওর নেই। রাশেদ রায়হান রক্তিম নামটা মনে পড়তেই চোখটা ভিজে আসলো আভার, আর তার সাথে পুরো চেহারা জুড়ে ছেয়ে গেল রাগের একটা কালো ছায়া। তারপর নিজের অজান্তে হারিয়ে গেল অদূর অতীতে। দেশের উত্তরাংশে বিভাগীয় শহরে অবস্থিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবছরই ভর্তি হয়েছে আভা। অবশ্য তার জন্য কাঠখড় কম পোড়াতে হয়নি।
বিশেষ করে ভাইয়াকে রাজি করাতে গিয়ে তো ওর জীবন বের হওয়ার উপক্রম হয়েছিল। কারণ একটাই, ও যে ভাইয়ার চোখের মণি, তাই ওকে কিছুতেই চোখের আড়াল করতে চাননি। বাবার চেহারাটা ঠিক মনে পড়ে না ওর। ও যখন খুব ছোট তখনই উনি ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন। আর মা, বাবার রেখে যাওয়া বিশাল বিজনেসটাকে এক হাতে সামলাতে হয়েছে তাকে, তাই ওর দিকে নজর দেওয়ার মতো সময়ই পাননি। ওর এই নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী ছিল বড় ভাইয়া, তাই তো ওর থেকে মাত্র বছর দুয়েকের বড় ভাইয়ার পুরো পৃথিবী হয়ে উঠেছে তার এই একমাত্র ছোট বোনটি। যাই হোক, ওদের ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু এখনো ওর তেমন কোনো ফ্রেন্ড হয়নি। কারণটা অবশ্য নিজেই, প্রচণ্ড রকমের জেদি, বদমেজাজি আর একরোখা টাইপের একটা মেয়ে আভা। তার উপর একটু বেশি স্টাইলিশ পোশাক আশাক আর একটু কম কথা বলাতে সবার কাছেও দেমাগি আর মুডি হিসেবে পরিচিতি পেয়েছে। রক্তিমের সাথে আভার পরিচয়টা বেশ গোলমেলে। সেদিন ছিল 31st নাইট। মিড নাইট ক্যাফেতে ওরা বন্ধুরা মিলে একটা পার্টি থ্রো করছিল। ব্যাচের ফার্স্ট সেলিব্রেশন বলে কথা, তাই সবাই ইনভাইটেড ছিল। আভাও তাই অকেশনটাকে মিস করেনি। কাউন্ট ডাউন শেষ হতেই ননস্টপ ডিজে মিউজিক অন হয়ে গেল, আর সবার মতো আভাও সেই জোয়ারে গা ভাসিয়ে দিল। কনকনে শীতের মধ্যে আড়মোড়া ভেঙে উঠে বসল আভা, কিন্তু নিজের দিকে একবার চোখ পড়তেই একেবারে জমে বরফ হয়ে গেল। সন্দেহ দূর করতে লেপের মধ্যে মাথা গলিয়ে দিল, আর তারপরই বেশ জোরে সোরেই একটা চিৎকার দিয়ে উঠল। দেবে নাই বা কেন? ওর শরীরে কাপড় তো দূরে থাক, একটা সুতো পর্যন্ত নেই। কি হচ্ছে বুঝে ওঠার আগেই ঘটল আরেক ঘটনা। ওর চিৎকার শুনে ওয়াশরুম থেকে যে বেরিয়ে আসলো তাকে দেখে আরো জোরে চিৎকার দিল আভা। কি আশ্চর্য, এইভাবে চেঁচাচ্ছ কেন? দেখো, আমি জানি তোমার মাথায় অনেক কিছু ঘুরছে, সো প্যানিক না হয়ে একটু শান্ত হয়ে বসো। আমরা ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে ভাবি। হু আর ইউ? আর আপনি আমার রুমে কি করছেন?